ট্রেন থেকে বালুরঘাট স্টেশনে নামল দীপ্ত। দীপ্ত বোস, পেশায় ইন্টেলিজেন্স ব্যুরোর গ্রুপ সি অফিসার। কলেজের বন্ধু অঞ্জনের বাড়িতে যাচ্ছে এক সপ্তাহের ছুটি কাটাতে। মোবাইলে অবশ্য আগে থেকেই কথা হয়ে গেছিল। দীপ্ত আসবে বলে অঞ্জন বাড়ির গাড়িটা পাঠিয়েছে। স্টেশনে নেমে কিছুটা যেতেই একজন মাঝবয়সী লোক কাছে এসে তাকে বলল, আচ্ছা, আপনি কি দীপ্তবাবু? দীপ্ত হ্যাঁ বলাতে লোকটা বলল, অঞ্জন দাদাবাবু আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, চলুন। দীপ্ত দেখল একটা নীল রঙের পুরনো মারুতি গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। লোকটার সাথে পেছনের সিটে গিয়ে উঠে বসল। তারপর জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না, আপনার পরিচয়টা কি জানতে পারি? লোকটা বলল, আমি এ বাড়ির কেয়ারটেকার, আমার নাম শঙ্কর। দীপ্ত খেয়াল করে দেখল লোকটার হাতের 4টে আঙুলে 4টে দামি পাথর, কিন্তু সবকটাই রূপো দিয়ে বাঁধানো। তার মধ্যে কনিষ্ঠাতে একেবারে ঝকঝক করছে সবুজ রঙের দুষ্প্রাপ্য দামি ব্রাজিলিয়ান পান্না। লোকটার বয়স বেশি নয়, বড়জোর 40-এর কাছাকাছি। রোগা পাতলা শরীর, ফর্সা গায়ের রং আর মাথায় কোকড়ানো চুল। দীপ্ত তার আঙুলের দিকে দেখে আশ্চর্য হয়ে বলল, এতগুলো আংটি? সে হেসে বলল, আর বলবেন না, সময়টা খারাপ যাচ্ছে, তাই তো জ্যোতিষীকে দেখিয়ে আংটিগুলো করালুম। অনেকগুলো টাকা ফালতু চলে গেল, কিচ্ছু হয়নি। দীপ্ত হেসে বলল, আপনি বুঝি জ্যোতিষে বিশ্বাস করেন? শঙ্কর হেসে উত্তর দিল, ওই আর কি, সময় খারাপ গেলে আপনিই কেমন বিশ্বাস জন্মে যায়। এরপর গাড়ি এসে থামল চট্টরাজ বাড়ির সামনে। জমিদার বাড়ির আদলে তৈরি স্থাপত্য। দুপাশে চওড়া থাম, মাঝখানে বিশাল লোহার গেট। দারোয়ান এসে গেট খুলতেই গাড়ি ঢুকে গেল সোজা ভেতরে। বাড়ির সিংহ দুয়ারের সামনে দীপ্তর জন্য অপেক্ষা করছিল অঞ্জন। গাড়ি থেকে নামতেই সে বলল, আয় ভাই, ঠিক সময়ে গাড়ি পৌঁছেছিল তো? দীপ্ত হেসে বলল, হ্যাঁ রে, আমায় আর কষ্ট করে খুঁজতে হয়নি, শঙ্করই আমায় খুঁজে নিয়েছে। শঙ্কর গাড়ির পেছন থেকে দীপ্তর সুটকেসখানা নামিয়ে আনলো। তারপরে তিনজনে বাড়ির ভেতরে অন্দরে ঢুকে গেল। দীপ্ত অঞ্জনকে বলল, তা কত বছরের বাড়ি হবে তাও? সে একটু ভেবে বলল, এর একটা ইতিহাস আছে জানিস। আজ থেকে প্রায় 20 বছর আগে আমার জ্যাঠামশাই এক জমিদারের নাতির কাছ থেকে এই সম্পত্তি কিনেছিলেন। জমিদারের নাতি বরদাচরণ সিংহ রায় তখন বেঁচে। স্বাধীনতার পর তাদের জমিদারি লাটে উঠে গেছে। তখন আমার জ্যাঠামশাইকে এই বসত বাড়িখানা বিক্রি করে দেয়। এই পর্যন্ত ভাই আমার জানা। জমিদারদের ব্যাপার কিছু জানি না, তবে শুনেছি জমিদার বংশের এখনও একজন উত্তরাধিকারী জীবিত রয়েছে। সে যাই হোক, এসব বাদ দে, অনেক দূর থেকে এলি, এখন একটু জিরিয়ে নে বরং। তারপর শঙ্করকে ডেকে বলল, শঙ্কর, তুমি জ্যাঠামশাইয়ের পাশের ঘরে দীপ্তর থাকার ব্যবস্থা করে দাও। যথারীতি শঙ্কর সুটকেসখানা নিয়ে চলে গেল দোতলার দক্ষিণ দিকের একটা বড় সড়ো ঘরে। দীপ্ত দেখল বেশ পরিপাটি করে আগে থেকেই সাজানো হয়েছে ঘরখানা। বিছানায় একখানা লাল সাদায় ছাপছাপ বাহারি চাদর পাতা। টেবিলের ওপর ফুলদানিতে রাখা হাসনুহানার গন্ধে ঘরটা ম ম করছে। শঙ্কর বলল, আপনি বসুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। দীপ্ত বলল, আমার জন্য এত ব্যস্ত হতে হবে না ভাই, বলছি তুমি কি এখানেই থাকো? সে হেসে বলল, আজ মাস 4 হলো এখানেই আছি। টেবিলের ওপর রাখা জলের গ্লাসে চুমুক দিয়ে দীপ্ত বলল, বাড়ি কোথায় তোমার? সে উত্তর দিল, গঙ্গারামপুরে। তারপর হেসে বলল, আপনার কোনো কিছু দরকার হলে আমায় ডাকবেন। এই বলে শঙ্কর ঘর থেকে বেরিয়ে গেল। দীপ্ত দক্ষিণের খোলা জানলার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর পকেট থেকে সিগারেট কেসটা বার করে তা থেকে একখানা সিগারেট জ্বালালো। এমন সময় অঞ্জন ঘরে ঢুকল। কি ব্রাদার, তারপর কাজকর্মের খবর কি? সে বলল, চলছে।
তারপর অঞ্জনকে একখানা সিগারেট বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা, মাসিমাকে দেখলাম না যে? অঞ্জন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও, তুই শুনিসনি না? মা যে গত বছর মারা গেছেন। দীপ্ত অবাক হয়ে বলল, সে কি রে? এমন সময় বাইরে হঠাৎই দড়াম করে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো। বাইরের শব্দটা শুনেই অঞ্জনরা সঙ্গে সঙ্গে ছুটে গেল। চারিদিকে তেমন কিছু চোখে পড়ল না। হঠাৎ করে দোতলার পড়ার ঘরের দিকে চোখ পড়তেই দীপ্ত দেখল একখানা 5 ফুটের কাঠের আলমারি কাত হয়ে মাটিতে পড়ে আছে। সামনের কাঁচগুলো তার একেবারে ভেঙে গুড়িয়ে গেছে। অঞ্জন তাড়াতাড়ি ঘরে ঢুকে বলল, যা গেল, এতে জ্যাঠামশাইয়ের সব কাগজপত্র থাকে, কিন্তু পড়ল কি করে রে? হঠাৎ দীপ্ত কাত হয়ে যাওয়া আলমারির পিছনে একজন ভদ্রলোককে মাটিতে পড়ে থাকতে দেখল। অঞ্জনকে তর্জনীর ইশারায় দেখাতেই ও ছুটে গিয়ে দেখল প্যান্ট আর শার্ট পরা একজন লোক উপর হয়ে পড়ে আছে। অঞ্জন চিনতে পেরে কাকামণি বলে দৌড়ে গিয়ে ভদ্রলোককে তুলে বসাল। ওই প্রচণ্ড শব্দ পেয়ে পড়িকি মরি করে বাড়ির প্রত্যেকে ছুটে এসেছে। দীপ্ত টেবিলের উপর রাখা একটা চাপা দেওয়া গ্লাস থেকে জল নিয়ে ভদ্রলোকের চোখে মুখে ছিটিয়ে দিল। কাছে যেতেই একটা উগ্র দেশি মদের গন্ধ এলো। দীপ্ত চারিদিকে একবার দেখে নিয়ে আস্তে আস্তে অঞ্জনকে বলল, হ্যাঁ রে, তোর কাকামণি কি ড্রিঙ্ক করে? সে বিরক্ত স্বরে বলল, আর বলিস না, জ্বালিয়ে খেলো। কবে থেকে বলছি এসব ছাই পাশের নেশা বন্ধ করো। কে কার কথা শোনে? দীপ্ত দেখল ততক্ষণে ভদ্রলোকের হুঁশ ফিরেছে। তিনি আস্তে আস্তে চোখ মেলে জড়ানো গলায় বললেন, আমায় বাদ দেওয়া সব লণ্ডভণ্ড করে দেব। ঠিক এমন সময় দরজার কাছে একজন বয়স্ক ভদ্রলোক এসে দাঁড়ালেন। তারপর রাশভারী গলায় বললেন, এসব কি হচ্ছে শুনি? কৃষ্ণ, তুমি আবার মদ খেয়ে ঘরে ঢুকেছ? বলি, এটা কি শুরিখানা পেয়েছ নাকি? কৃষ্ণ যেন চুপ করে গেল। তারপর নেশাগ্রস্ত পায়ে টলতে টলতে উঠে দাঁড়ালো। এই দেখে 2-3 জন চাকর এসে ধরাধরি করে তাকে ভেতরে নিয়ে গেল। সকলে চলে গেলে বয়স্ক ভদ্রলোককে ইঙ্গিত করে অঞ্জন দীপ্তকে বলল, উনি আমার জ্যাঠামশাই, শ্রীযুক্ত জিমুত বাহন চট্টরাজ। দেখলি তো কেমন গাম্ভীর্য? আমার বাবারা 3 ভাই। তখনকার দিনে মিলিয়ে মিলিয়ে নাম রাখা হতো। জিমুত বাহন, দীপ নারায়ণ এবং কৃষ্ণ সাধন। জানিসই তো, ছোটবেলায় বাবা মারা গেল। এই জ্যাঠামশাই ছিল বলে তখন অভাব কি তা বুঝতে পারিনি। দীপ্ত শুনতে শুনতে বলল, আচ্ছা, তোর কাকামণি কেন ওই সব কথাগুলো বলছিল? সব লণ্ডভণ্ড করে দেব, আমায় বাদ দেওয়া। সে বলল, তোর কাছে কিছু লুকোবো না ভাই, সব বলবো, তবে এখন না। কেননা এসে থেকে তুই পেটে কিচ্ছু পড়েনি তোর। আসতে না আসতেই এত সব কাণ্ড ঘটে গেল। এরপর সে ভেতরে বারান্দায় গিয়ে হেঁকে ডেকে বলল, কি গো, কেউ এসে আলমারিটা তোলো। কাজগুলো ফেলে জায়গাটা পরিষ্কার করতে হবে তো নাকি? সঙ্গে সঙ্গে একটা ঘোমটা পরা মহিলা এসে ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করে দিয়ে গেল। তার কিছুক্ষণ পর 2 জন সন্ডামার্কা লোক ঘরে ঢুকে আলমারিগুলো সিধে করল। ওদের চেহারা দেখে দীপ্ত বলল, এরা কারা রে? সে হেসে বলল, ওরা পাশের আখড়ায় কুস্তি করে, এখানেই থাকে, বাড়ির কাজকর্ম করে। জ্যাঠামশাই একটা মাস মাইনের ব্যবস্থা করে দিয়েছেন। তারপর দীপ্তকে ওর ঘরে নিয়ে গিয়ে অঞ্জন বলল, তুই বস, আমি শঙ্করকে দিয়ে তোর খাবার পাঠিয়ে দিচ্ছি। তারপর 2 বন্ধু মিলে খুব আড্ডা দেওয়া যাবে। অঞ্জন চলে গেলে দীপ্তর মনে একটা খটকা রয়ে গেল। সে ভাবল, একটা নেশাগ্রস্ত লোকের পক্ষে ওরকম একখানা ভারী আলমারি কিভাবে ফেলে দেওয়া সম্ভব? আর আলমারিতে আছেটাই বা কি, যা ওর দরকার? এসব ভাবছে এমন সময় শঙ্কর খাবার নিয়ে এসে ঢুকল।
শঙ্করকে দেখে এসে বলল, আচ্ছা শঙ্কর, এই কৃষ্ণ সাধন বাবু মানে অঞ্জনের কাকামণি লোকটা কেমন? শঙ্কর বলল, 1 নম্বরের চোর। বড়বাবুর দেরাজ থেকে গোছা গোছা টাকা সরিয়ে মদে উড়িয়ে দেয়। বড়বাবু ওই জন্যই তো সব কিছু চাবি দিয়ে রাখে। দীপ্ত হঠাৎ ফিসফিস করে বলল, আচ্ছা ওরা লোক কেমন শঙ্কর? শঙ্কর বলল, শুধু একমাত্র ওই হাড় বজ্জাত মাতালটা ছাড়া সবাই ভালো। তারপর বলল, আপনি খেয়ে নিন, আমি যাই, বড়বাবুকে খাবারটা দিতে হবে। জিমুদবাহন বাবু যে ছোট ভাই কৃষ্ণকে ভালো চোখে দেখে না, তা বুঝতে দীপ্তর আর বাকি রইল না। কৃষ্ণ সাধনের ওই কথাগুলো খালি মনে হতে লাগলো। আমায় বাদ দেওয়া? কি থেকে বাদ দিতে চায় ওকে? আর কেনই বা বাদ দিতে চায়?